আপনাদের জন্য ভোট নিয়ে দিল্লি গেল, তাহলে দিল্লি পার্লামেন্টের মধ্যে ঢুকে বলতে পারেনি যে তারা নগরে পদ্মা ভাঙন বন্ধের জন্য কেন্দ্র সরকার ব্যবস্থা গ্রহণ করুক? কারণ এটা আন্তর্জাতিক নদী, এখানে কেন্দ্র সরকারের সব থেকে বেশি দায়ভার। এটা বলেছে কি? আমার মনে হয় নেই। বললে কেন বলবে? এইবার বলার কারণ কি বলুন তো? যত ভাঙবে ত্রাণের টাকা আসবে, লুট হবে, আর ভাঙা বন্ধ হয়ে গেলে ত্রাণের টাকা আসবে না, লুটও হবে না। ওনারা লুট করার জন্য আমাদেরকে ক্ষতি করছে। তাই আমি আপনাদের বলবো, আমার কথা খারাপ লাগতে পারে, কিছু করার নেই। আমি এসেছি হুগলিতে, ভাঙড়ের বিধায়ক আমি সত্য কথা বলবো। কারো ফাটলো চটলো আমার দেখার দরকার নেই, আমি নাই কথা বলে যাব। যদি ভয়ঙ্কর ভাবে ভাঙছে, মানে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, কালকে হয়তো জায়গাটা নাও থাকতে পারে। সামনে কবরস্থান আছে, জুমা মসজিদ আছে, ঘোষপাড়াতে মন্দির আছে, শ্মশান আছে। ঘোষপাড়ার মানুষের, শেখপাড়ার মানুষের আতঙ্কিত, যে কোনো সময় হয়তো ঘুমাবে, গঙ্গা ভাঙনে তলিয়ে যেতে পারে। তলিয়ে যেত। একদিন রাত 12টায় এখানকার এক মানুষ আসে, সে এসে দেখে বাঁশবাগানটা বসছে, তার পরিবারের লোকজন ঘুমাচ্ছিল, তড়িঘড়ি তাদেরকে বার করেছে, নাহলে তারাও গঙ্গা পদ্মাতে তলিয়ে যেত। তো রাজ্য সরকার কি করছে? নেপাল হলে নেপালের বিষয় নিয়ে ঘুমায় না ওনার। তারানগর কি পশ্চিম বাংলার বাইরে নাকি? মুখ্যমন্ত্রী কিভাবে ঘুমাচ্ছেন ঠিকঠাক? না, তারানগরের বঞ্চিত সমাজের মানুষ বাস করে, পিছিয়ে বর্গের, হিন্দু মুসলিম নির্বিশেষে পিছিয়ে বর্গের মানুষ বাস করে। গ্রামীণ সমস্যা বলে তাকাচ্ছে না। আমি এখানে এসে এখানকার মানুষজনদের সাথে কথা বলেছি, যে স্কুলে এরা আশ্রয় শিবিরে আছে তাদের সাথে কথা বলেছি। মায়েদের কান্না, তারা কাঁদছে। কারো মেয়ে এবারে মাধ্যমিক পাস করেছে, কারো ছেলে মাধ্যমিক পাস করেছে, 11-এ কোথায় ভর্তি করবে, কোথায় পড়াশোনা করাবে, স্কুল খুঁজে পাচ্ছে না। আবার অনেক ছেলে মেয়ে এবারে মাধ্যমিক দেবে, তারা প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছে না, তারা ঠিকঠাক প্রিপারেশন নিতে পারছে। কান্না। তাদের একটাই বক্তব্য, খাবার না দিলেও আমাদের চলবে, আমাদের মাথা গোজার একটা জায়গার ব্যবস্থা করুন। সরকারকে এটার পুনর্বহলের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আর একটা কথা, এটা আন্তর্জাতিক নদী, পদ্মা নদী হচ্ছে আন্তর্জাতিক নদী। কেন্দ্রের বিজেপি সরকারও যদি চুপ করে বসে থাকে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি এখানে আমি বলে গিয়েছি, যেখানে জানিয়ে গিয়েছি, কটা দিন অপেক্ষা করুন। যদি 138টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা না হয়, আমি এদের হয়ে আইনি লড়াই করব, এদের হয়ে আমি মাঠে ময়দানে লড়াই করব। এরা গ্রামের মানুষ কলকাতায় রাজপথে গিয়ে বসবে, এদের অধিকার এরা ছিনিয়ে নেবে আইনের মাধ্যমে। সেখানে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুটো সরকারের বিরুদ্ধে আইনি লড়াই আমরা চালাবো। 70 বছরের সমস্যা। বিগত দিনে কংগ্রেস সরকার ছিল, বর্তমানে বিজেপি সরকার রয়েছে, তারপরে মালদা এবং মুর্শিদাবাদের প্রতি বঞ্চনা কেন, কি করবেন? দেখুন, এরা গ্রামের মানুষকে মানুষ হিসাবে এরা দেখে না, শুধু ভোটার হিসাবে দেখে। ফলে এই সমস্যা আছে, সমাধান হচ্ছে না। গত আমি 7 তারিখে আমি ঘাটালে গিয়েছিলাম, ওখানে গিয়ে একটা কথা বলে এসেছি, যে আপনারা সমস্যা হচ্ছে একটা সরকারের বিরুদ্ধে গিয়ে অন্য সরকারকে ভোট দিয়ে ফেলেন। কেন্দ্রে যে সরকার চলছে, রাজ্যে যে সরকার চলছে, এই দুটো সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করুন। 70 বছরের সমস্যা, ওখানে 70 বছর ছিল না অবশ্য, যে সমস্যার সমাধান হয়তো হতে পারে। তো আজকে এখানে আমি বলেছি একটা কথাই, ভোট বয়কট করুন। 2026 বিধানসভা নির্বাচনের আগে এলাকার মানুষ, সেই শামশেরগঞ্জ থেকে শুরু করে, ভুতনি থেকে শুরু করে, মালদার থেকে শুরু করে, রতুয়া থেকে শুরু করে, ভোট বয়কট করলেই তখন এরা হাড়ে হাড়ে টের পাবে। আর ভোট যদি চাইতে আসে, গণতান্ত্রিক প্রক্রিয়া তখন জবাব দিতে হবে। আগে পদ্মা ভাঙন, গঙ্গা ভাঙন রোধের জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করো, তারপরে তোমরা ভোট চাইবে। আরে গঙ্গার উপরে যদি আবার লক গেট যেটা আছে, ব্যারেজ যেটা আছে, ওদের দিকে যদি আবার সেকেন্ড ব্রিজ হতে পারে, দীঘায় আপনার ঢেউ আছড়ে পড়ছে পারে, সেখানে কিছু ভাঙছে না, এখানে ঢেউ নাই, অল্প স্রোতে ভেঙে চলে যাচ্ছে, সরকার কি করছে? ঘুমাচ্ছে নাকি? এই ঘুম আমরা ভাঙাবো, গ্রামের মানুষকে নিয়ে ভাঙাবো। বলছি আপনি এই কোশ্চেনের উত্তরে আপনার তারপরে ধরবো। দাঁড়ান। আমি ভাঙড়ের বিধায়ক, কিন্তু আমাকে এখন রাজ্যের বিধায়ক হিসাবে কাজ করতে হচ্ছে।